আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের মানুষ বীরের জাতি, এটা তো আমরা ছোটবেলা থেকে খাতা বই পুস্তকে পড়ে আসছি। তো বীরের জাতি খাতা কলমে শোনায় বাস্তবে আমাদেরকে কুত্তার ছানা বানায় রাখছে সারা দুনিয়াতে। আজকে সকালে আপনাদের রাতে, বাংলাদেশ সময় রাতে, আমি এটা যখন রেকর্ড করছি তখন আমার এখানে আবার আপনাদের সকাল, আপনারা এটা দেখবেন আপনাদের আবার রাতে। যাই হোক, তো আপনাদের রাতে, বাংলাদেশ সময় রাতে আমার এলাকার এক ছেলে ফোন করলো। সে আপনার যাবে হলো গিয়া ওমানে। তো ওমানে যাবে, তার কি কি যেন, তো আমি বুঝিও না, কি ভিসা মিসার মেয়াদ টেয়াদ এগুলো আছে, কিছু ব্যাপার, তার যাইতেই হবে, না গেলে আবার তার সে ওইখানে সে ঢুকতে পারবে না, অনেক বিদিক ইচ্ছা আর কি। তো এখন সে ফোন করছে মূলত আমার কিছু টাকা পাঠানোর জন্য। খুব খারাপ অবস্থা। এটা মানে খুব লজ্জার বিষয় না। বিষয়টা হচ্ছে আমাদের দেশের যে মানুষগুলো মধ্যপ্রাচ্যে বিশেষ করে থাকে, সৌদি, দুবাই, কাতার, ওমান, বাহরাইন, তারপরে কুয়েত, এরপরে এইদিকে থাকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, এইসব দেশের যারা থাকে, তারা ধরেন আমাদের মহাজনরা, আমাদের রাজ পরিবারের লোকজন, যারা এক একজনের যারা ক্ষমতায় আসেন, তারা একটা ব্যবস্থা করে রাখছেন। ওখানে যাবা, গিয়া খালি টাকা পয়সা পাঠাবা, তোমার টাকা আমরা বসে বসা, এরপরে এটারই আবার পাঠাবো আমরা বিভিন্ন দেশে। তো ওনারা এই মধ্যপ্রাচ্যের যে মানুষগুলো, এই মানুষগুলোর ধরেন কেউ 5 বছর, 10 বছর, 15 বছর বিদেশে থাকে। আমি নিজের চোখেই দেখেছি অনেক মানুষ এরকম। সেই ছোটবেলায় দেখতাম যে যেত, তারপরে অনেক দিন, 5 বছর, 6 বছর পরে, 10 বছর পরেও দেশে এসেছে। মানে চেহারাই চেঞ্জ হয়ে গিয়েছে পুরো। ধরেন একদম ইয়াং বয়সে গিয়েছে, তারপরে মানে আমাদের মতো এরকম আধা পাকা দাড়ি, এর চেয়ে আরো বয়স্ক হয়ে তারপরে দেশে ফিরেছে, এরকম দেখেছে। এখন এই মানুষগুলো কিন্তু এই এত কষ্ট করে তারপরে দেশে আসে না, দেশ থেকে আবার যখন যাওয়ার যখন সময় হয়, তখন তার পকেটে কোনো টাকাই থাকে না। আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে, দেখেন নামটা না বলি, ও প্রথমে আসে, তারপরে মনে করেন যে গোল্ডিপ খাইতো। তো গ্রামে তো গোল্ডিপ সিগারেট তো পাওয়া যেত না, আবার বাজার থেকে তারপরে গোল্ডিপ আইনা তারপরে খাইতো। এরপরে খাওয়া শুরু করলো নেভি, তারপরে আরেকটা কি যেন 50 পয়সার একটা কি সিগারেট, রেড না কি যেন একটা সিগারেট ছিল। এরপরে বিড়িও মানুষের কাছে চায়া খাইতো 2-3 দিন পরে, বুঝছেন? মানে 2-3 মাস যে সে দেশে থাকতো, প্রথম 15 দিন তার একটু ভাবসাব নিয়ে তারপরে চলতো, এরপরে থাকতো না কিছুই। এবং এই যে কদিন সে সিগারেট খাইতো না, পাশে যায় লোকজন বসে থাকে, একটা সিগারেট দেখে, হ্যাঁ, এরপর ওর পকেটে যখন আবার নাই, তখন কিন্তু কেউ খোঁজ নেয় না। এটাই আমাদের এই নিম্ন আয়ের যারা বিভিন্ন লেবার ভিসাগুলোতে যারা বাইরে আসেন, এই লেবার ভিসার মানুষগুলোর সবার পরিণতি প্রায় একই রকম। কেউ কেউ খুবই কদাচিৎ কিছু মানুষ আছে খুব ভালো ভিসায়, সেখানে গিয়ে খুব ভালো একজন মালিকের আন্ডারে কাজ পেয়েছে, সেটাতে ভালো টাকা পয়সা কামায়, এগুলোর রেয়ার কেস। এখন এই মানুষগুলোর আপনি সেখানে যায়, আসার সময় তার পকেটে টাকা নেই, সে যাওয়ার সময় এই যে এই মুহূর্তে এখন মধ্যপ্রাচ্যে যেই যুদ্ধটা চলছে, মধ্যপ্রাচ্যে আমাদের দেশের সবচেয়ে বেশি মানুষ থাকে, এটা তো আমাদের দেশের সরকার, আমাদের মন্ত্রণালয়, কেউ না জানে না এরকম তো না, সবাই জানে যে এটা আমাদের সবচেয়ে বড় খাত। এবং প্রতিদিনই টিভি পত্রিকাতেও দেখছি সেই জিনিসগুলো, যে তাদের কেউ জানে না, না জেনে বিমানবন্দরে এসে বসে আছে, বিমানবন্দর থেকে তারপরে একদিন রেখে তারপরে বলছে যে কয়েক ঘন্টা বসে রেখে, না তোমার বাতিল। এরপরে আবার তারা টানায় দেওয়া শুরু করলো। এখন ভাই, প্রথম কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি একটা বীরের জাতি, এরকম এক বালের বীরের জাতির একমাত্র জাতি আমরা। এই মধ্যপ্রাচ্যের বিশাল যুদ্ধটার মাঝখানে সব দেশ তার দেশের নাগরিকদেরকে বলছে কি, খুব দ্রুত আমার ওই দেশ ছাড়ো। কারণ যুক্তরাষ্ট্র সব শেষ যেটা বলেছে, যে তার 13টা না 14টা দেশ থেকে তার সব নাগরিকদেরকে সে নিয়ে আসার ব্যবস্থা করেছে, সব চলে আসতে বলা হয়েছে। যারা ওইখানকার নাগরিক, এরকম আমি দুবাইয়ের ইয়েতে দেখলাম, এখানে অনেক মানুষ আছে ওদের দেশের নাগরিক, ওরা নিজস্ব বিমানে করে চলে যাচ্ছে অন্যান্য দেশে। আপনি মিসাইলগুলো দেখেন, নিউজে পত্রিকায় যে নিউজগুলো আপনি দেখবেন, সেখানে দেখবেন মনে হয় যেন ওটা বাংলাদেশ। আমি বাংলাদেশের মিডিয়া না, খালি অন্য মিডিয়াতেও ওই মিসাইলের ওইখানে সেই সাউন্ড শুনছি, বাংলাদেশের মানুষ, মানে বাংলাদেশের মানুষের জীবনের কত মানে মূল্য কত কম চিন্তা করেন। সেখানে যেখানে মিসাইল পড়ছে, ওইখানে বাঙালি দৌড়াচ্ছে, কথা বলছে, ফান করছে। আমাদের দেশের মানুষ ওইখানে পড়ে আছে এবং এখনো যাচ্ছে। আচ্ছা, আমার দেশের মানে যারা সরকার, মানে আমি ধরেন তারেক রহমান তো অল্প কয়েকদিন হলো ক্ষমতায়, আমি ওনাকে দোষ দিচ্ছি না, মানে এটা তো ইটস বিন 54 ইয়ার্স, আমি তো একদিন আর 2 দিনের ব্যাপার না। তো 54 ইয়ার্স আপনি
এই একটা কিছু বের করা সম্ভব হয় নাই? আমাদের একজন প্রতিমন্ত্রী, হ্যাঁ, বিকাশ নুরু এসে তারপরে ঘোষণা দিয়েছে, বিশাল এক ঘোষণা, ওরে নোবেল প্রাইজ দেওয়া হবে সামনের বার। ও ঘোষণা দিয়েছে এখন থেকে প্রবাসীরা মারা গেলে ফ্রি পয়সায় তারপরে নিয়ে আসা হবে। বেটা, তোর মতো বিকাশের টাকা চান্দা তোর প্যাডে লাথি দিলে এখনো আমার বিকাশের টাকা বের হবে। তাহলে আমরা আমেরিকা থেকে আমার বন্ধু বান্ধব পরিচিত ব্যবসায়ী ট্যাবসায়ী মিলে যত টাকা তোর উঠে, যে ওই লাথি দিলে এখনো তোর প্যাটে ওই টাকা। ফকিন্নির বাচ্চা, তুই এখানে আসিস লাশ তারপরে নিয়ে যাইতে। ওর এই লাশের জন্য কোনো প্রবাসী কারোর কাছে বলেছে নাকি যে তারা বিদেশে যারা থাকে এরা কিন্তু ধরেন একটা ঘরের ভিতরে গিঞ্জি, একটা পরিবেশের ভিতরে অনেক মানুষজন একসাথে সেখানে থাকে, এদের সমস্যা এরা দেখভাল করার এরা এদেরটা দেখবে। তো লাশ পাঠানোর দরকার নেই, ওরা টাকা চাঁদা তুলে ওরা লাশ পাঠায়, সমস্যা নেই। ও জীবিত থাকা অবস্থায় ওরে কি করতে পারবে সেটা বল? কিচ্ছু করবে না। নুরু আসার সাথে সাথে যেটা করেছে, ওর ভাই এখন সেকেন্ড মন্ত্রী, ওর ভাই আছে একটা, সেটারে দিয়া কাতারে ব্যবসা করিয়েছে, এই বিকাশের টাকা তুইলাম মানুষের কাছ থেকে টাকা নিয়েছে ধুমায়। তার আরে কত 1.5 বছরে তো কামাইছে, সে ধুমায় কামাইছে। দুবাইতে তার গাড়ি ব্যবসা আছে, কাতারে ব্যবসা আছে। এখন তার ভাই দেশে, এখন সে পায়তারা করছে হইলো ম্যান পাওয়ারের ব্যবসার একটা লাইসেন্স নেওয়ার জন্য। ওর এই মন্ত্রণালয়ের যে কদিন আছে সেই কদিন ওর মূল টার্গেটই থাকবে ও নিজের কত টাকা পয়সা কেমন দ্রুত কামাইতে হবে। কারণ ওরা তো যে কোনো সময় সেটা লাথি দিয়ে বার করে দিবে, বার করে দিলে তো ওর আসতে পারবে না। ওর জীবনে যে এই জায়গায় আসছে, মন্ত্রী বানাইছে, এটা তো ধরেন একটা বিশেষ মুহূর্তে বিএনপির কিছু করার ছিল না, বিএনপির এদেরকে নিতে হবে। ওদিকে জামাতে এনসিপি চলে গিয়েছে, ইসলামী শাসনতন্ত্র চলে গিয়েছে, তারপর আর প্রায় 11টা দল বিএনপির নেওয়া লাগবে, চুক্তিবদ্ধ হয়ে তারপরে করছে। ও কিন্তু নির্বাচনও জিতে নাই, ওখানে হাসান আল মামুন নির্বাচনে জিতেছে, সে হাসান আল মামুনকে সরায় তারপর ওরে দেওয়া হয়েছে। এটা হাসান আল মামুনকে আমার কথা বিশ্বাস করার দরকার নেই, হাসান আল মামুনকে জিজ্ঞেস করেন, সে সবকিছু জানে। তাকে উপর থেকে বলে দেওয়া হয়েছে যে এটা ওরে দিতে হবে, না দিলে সমস্যা আছে। সে জিতে নাই। এখন এই যে ওনাকে এইভাবে মানে একজন আসলো মাত্র এরকম, কিন্তু এই 54 বছর ধরে আমাদের কিন্তু এই প্রবাসী ধরেন তো মন্ত্রণালয় এসে বোধহয় জিয়াউর রহমানের সময় থেকে শুরু করে এরপরে তো কন্টিনিউয়াসলি আমাদের এই মন্ত্রণালয়টা ছিল। এই মন্ত্রণালয়ের থেকে এই যে মানুষগুলো যেতে পারছে না বিমানবন্দরে, বা যে কজন মানুষ আমার বিদেশ থেকে আসে তাদের একটা তালিকা থাকা উচিত না? আপনার একটা মন্ত্রণালয়, বিশাল মন্ত্রণালয়ের কাজ কি আপনার? ওরা টেনশনে বাঁচে না, ওই দেশে আর ঢুকতে দেবে না, ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। বেটা, এটা ওর কাজ না, এটা সরকারের কাজ। মন্ত্রণালয়টা করা হয়েছে এই জন্য, এই প্রবাসীদের সুযোগ সুবিধা দেখার জন্য। এরা ওইখান থেকে যাবে কি না যাবে, কবে যাবে, মন্ত্রণালয় ওই দেশের মন্ত্রণালয়ের সাথে কথা বলে বলবে যে আমার দেশে তোমার শ্রমিক এই কজন আছে, তোমার দেশে এখন যাইতে পারবে না। যেমন বিভিন্ন দেশ 1 মাস করে ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে। তো এখন এটা কেন করা হয়নি? তারা দেশে যখন ঢুকার সাথে সাথে আমার তালিকা থাকতে হবে কোন দেশ থেকে কতজন আসলো, তার কবে ভিসা যাবে, কবে। তারে কন্টিনিউয়াসলি তার একটা নাম্বার রাখতে হবে, ওই নাম্বারে তারে কন্টিনিউয়াসলি মেসেজ পাঠাইতে হবে যে তোমার রিমাইন্ডার দিতে হবে যে তোমার এই তারিখে ভিসার মেয়াদ শেষ, তুমি বিমানের টিকিট কাটো, কবে যাবা। ভাই, ওর সব ফ্যাসিলিটিস যা দরকার এই একমাত্র এই মধ্যপ্রাচ্যের এই মানুষগুলো এই দেশটা টিকিয়ে, একদম এর বাইরে বাংলাদেশের কিচ্ছু নাই, একদম কিচ্ছু নাই। এই বাংলাদেশটা কলাপস করবে যদি নাকি মধ্যপ্রাচ্যের মানুষরা যদি সব মানে আমরা তো আর বলতে পারবো না যাবো না, না যায় তো উপায় নেই, তাই মানুষ যায়। মধ্যপ্রাচ্যের সরকারগুলো যদি বলে আমরা বাংলাদেশের মানুষ আনবো না, না খায় মারা যাবে, এই দেশটা জাস্ট পরের দিন শ্রীলঙ্কা হয়ে যাবে। এখন আমাদের বলা হয় যে আমরা হইলাম গিয়া বিশাল আকারের এক জাতির যুদ্ধ করে তারপর আমরা বিশাল বাল ফলায় ফেলছি। 71 সালের পর থেকে আমরা বীরের জাতি হয়ে গেছে। বেটা, 71 সালের আগে এই দেশে আদমজি ছিল, নিউজ প্রিন্ট ছিল, কাপ্তাই ছিল, এই সংসদ ভবন, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওসমানী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, মেডিকেল, এসব এদের করা, এই কমলাপুরটা এদের করা। এই ভাই, এগুলি বাদ দেন, মানে অবকাঠামোর কথা বাদ দেন, যতগুলো মিল কল কারখানা ছিল পাকিস্তান আমলে সবগুলো বন্ধ হয়ে গিয়েছে। আমরা বীরের জাতি হয়ে তারপরে স্বাধীন হয়ে কি বাল ফালাইলাম? 2টা বাল ফালাইছি আমরা। এক, আমাদের মহিলাদেরকে ন্যাংটা বানায় এখন এই যে গার্মেন্টসে কাজ করতে দিয়েছি, আর আমাদের পুরুষদেরকে পাঠাই দিয়েছি হলো মধ্যপ্রাচ্যে, যাও কাম করে খাও, টাকা পাঠাও, আমার পেটে টাকা ঢুকুক। এরবারে কারো কোথাও কোনো জায়গায় আমাদের জন্য কিছু নেই। এই যে যারা রাজনীতি করেন না, দেখছেন মির্জা আব্বাস হাত মিলায় দেখেন না, হাত মিলায়, আর যেই হাত মিলায় আবার হাতটা আবার দেখে, বুঝছেন, ময়লা হয়ে গেল না। ওরা তো জীবনে যায় না ওইখানে, ওরা এই ভোটটার জন্য খালি আমাদের সাথে একটু এসে হাতটা মিলায় 5 বছর পর। এছাড়া তো আমাদের সাথে মিলতে চায় না। যান, আপনি এখন যান মিলতে, দেখেন আপনি মিলতে পারেন কিনা, পারবেন না। এইভাবে আমাদেরকে ওরা প্রজা আর ওরা হচ্ছে রাজা,
এই নিয়মে গেল 54 বছর এই দেশ চলেছে। এখন আপনারা যদি বলা হয় যে ভাই করণীয় কি, করণীয় আপনার হাতে, আপনাকে করতে হবে। আপনাকে এমন মানে শাসন ব্যবস্থার সাথে যারা আছে, যারা আপনাকে ওই চাকরের মতো ব্যবহার করবে, আর আপনি ব্যবহৃত হবেন হয়ে তারপরে তারে রাজা বানাবেন, রাজা বানায় দিয়ে তারপরে আপনি ফকিনের মতো পিছিয়ে পিছিয়ে চামচামি করবেন, এটা যদি আপনি মাইন্ড সেট আপ করে রাখেন, আপনি সারা জীবন এটাই করতে হবে। এখানে আমার তো ধরেন আমার তো প্রচুর মানে বিএনপির লোকজনের সাথে আমার বিশাল খাতির। আমি এখানে এই নিউ ইয়র্কে আমার যত মানুষ আছে বেশিরভাগই বিএনপির লোকজন, জামাতের লোকজন। তো জামাত তো এখানে নামে ওইভাবে সংগঠন নাই, তো বিএনপির সংগঠনটাই আছে, যে কারণে অনেক কিছু ওনার সাথে খুব কথা হয়। এদিন আমরা এক বাসায় গিয়েছিলাম, তো আমার সাথে ব্যাপক তর্ক হচ্ছেন, সে আমার সব বুঝাইতেছে। আমাদের বাঙালির সমস্যা হলো যে কারণ আমি যতটুকু জানি, ধরেন আমি যখন একজন আমার চাইতে বেশি জানা মানুষের সাথে কথা বলি না, তখন আমি একদম মানে মানে বলদের মতো বসে থাকি, আমি শুনি, ওনার কাছ থেকে শিখি। কিন্তু আমাদের দেশের মানুষের স্বভাব হইলো জানুক আর না জানুক, ওরে ও সব জানে এটা বুঝাইতে হবে, ও যে জানে না এইটাও জানে না। তো আমার সাথে বিশাল তর্ক, হে মানে বিএনপি এসেছে, বিএনপি কি মানে নানান ধরনের কথাবার্তার বিশাল একজন ইতিহাসবিদ। তো তারা আমি মানে অনেকক্ষণ চুপ করে থেকে দু একটা কথা জবাব দিচ্ছিলাম, দিয়ে তারপর অনেকক্ষণ পরে চুপ থেকে আমি তারা বললাম যে ভাই আপনি বিএনপির কি? ও আমি বিএনপির কিছু না, বিএনপির কিছু না, এখানকার একটা আছে সংগঠনের সাথে আছে, যুবদলের সাথে। তো যুবদলের সাথে আছে, এখন কিছু কোনো পদ নেই, আগে তার একটা পদ ছিল। তো আমি তারে বললাম যে আপনি কি যেন সাধারণ সম্পাদক না কি এক পদ ছিল আর কি যুবদলের, যুক্তরাষ্ট্র যুবদলের। তো যাক সে ব্যক্তিকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি যে এই যে এতক্ষণ যে আপনি আমার সাথে এগুলো নিয়ে কথাবার্তা বললেন, তর্কটর্কগুলো অনেক কিছু আপনার কাছ থেকে শিখলাম, আমি একটা জিনিস একটু শিখতে চাই। সেটা হলো জিয়াউর রহমান বিএম এর কত লং কোর্সের কততম লং কোর্সের অফিসার ছিল। তো বিএম এটা কি? ও তখন জবাবটা দিল কি শোনেন, জবাব দিল যে উনি চিটাং লং কোর্সে ছিল, লং কোর্সের চিটাং লং কোর্সে। আমি যে কথাগুলো বলতেছি না, একজন আর্মি অফিসার শুনলে কিন্তু হাসবে, বুঝছেন। আমি ওনারে জিজ্ঞেস করছি জিয়াউর রহমান বিএম এ তখন ছিল না, বিএম এর কত লং কোর্সের সেটা বলার পর সে বলছে চিটাগাং লং কোর্স। কারণ এটা আপনাদের বুঝাইতে গেলে মানে অনেক বুঝাইতে হবে, বিস্তর আলোচনায় যাইতে হবে। মানে আর্মির লোকজন হাসতেছে যে জিয়াউর রহমান চিটাগাং লং কোর্সের ছিল। তো আমি তারা বললাম আপনি এই যা বললেন এই কথাটা একটু রেকর্ড করেন, রেকর্ড করে এটা নিয়ে আপনার পরিচিত কোনো আর্মি অফিসার বা কারো কাছে যে একটু জিজ্ঞেস করবেন যে ভাই আমার এই সাংবাদিক ইলিয়াস আমার এই কোশ্চেনটা করছিল, আমি দেওয়ার পরে আমার সে এইটা বলছে। জান আপনি তো বুঝেন কত নলেজ, এই নলেজ নিয়ে তারা রাজনীতি করে। মানে যে যারে পছন্দ করে তারে ন্যাংটা হয়ে পছন্দ করতে হবে, তার ভালো যেটা ওইটাও ভালো, খারাপ যেটা ওইটাও খারাপ। আমরা কয়েকদিন আগে এই হ্যাঁ ভোট আর না ভোটের এই আরে ভাই এখন বড় বড় কথা বলেন যে হ্যাঁ ভোট না ভোট কিছু না, জুলাই এগুলো নিয়ে কিছু করা যাবে না, জুলাই এটা করলে সংবিধানের সমস্যা হয়ে যাবে, সংবিধান তোর বাপ বানাইছে। এই যে তোরা যে সরকারটা আছিস, এই যে নির্বাচন ইউনুস আসলো, এই ইউনুসের এই আশাটাই তো অবৈধ। 5 তারিখের পর থেকে তুই যদি নাকি সংবিধান মানতে চাস, তাহলে 5 তারিখের 2024 সালের 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত পুরো সময়টাই অবৈধ। এই সংবিধানের কিছুই মানা যাবে না। এটা এইভাবে যদি করা যায় তাহলে করবে, ওনারা একটু মানবে আরেকটু মানবে, সেই সাকা চৌধুরীর মতো সোনাটা লাল করে দিয়ে ওনারা দেশ চালাইতে চায়। তো তারপরেও কয়দিন ধরে তারেক রহমানের কিছু কাজকর্ম ভালোই দেখছি। আশা করি তারেক রহমানরা এই জুলাই এইটা নিয়ে কোনো মানুষের সাথে কোনো বিট্রে করবে না, এটা আমাদের আশা। তো যে বিষয় নিয়ে কথা বলছিলাম ভাই, আমাদের দেশের এই আমরা যারা গরিব মানুষ আছি, আমাদের সবার সমস্যা ভাই ওইটাই, আমরা হইলাম গিয়া প্রজা, ওরা হইলো রাজা। এই যে ডক্টর ইউনুস ও তো ধরেন মানে আল্লাহ ওরে বাঁচায় রাখুক, সুস্থ রাখে, কারোর এই খারাপ দোয়া না করি, কিন্তু তো মরার সময় চলে আসছে, মানে এভারেজ যদি হিসাব করি তো অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। তো এই যে উনি, আমরা মনে করেছিলাম ওনার টাকা আছে, খ্যাতি আছে, সম্মান আছে, সব আছে, আর কি লাগবে ওনার। উনি এসেও একটা ম্যান পাওয়ারের বিজনেসের একটা লাইসেন্স করে গেছে, জানেন আপনারা। এই ডক্টর ইউনুসও একটা ম্যান পাওয়ারের আর অনেক কিছু করছে, জানবেন এগুলো ভবিষ্যতে। এই কাজটা সে করে গেছে। এই নুরা আসছে, বিকাশ নুরা, সেও করে যাবে। ওনার যে এমপি আছে সেও করে যাবে, মানে মন্ত্রী, ফুল মন্ত্রী যিনি আছেন তিনিও হয়তো করে যাবেন। এইভাবেই চলবে। তো আমার এই এত আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে সবচাইতে মানে খারাপ লেগেছে যে জিনিসটা মনে হওয়ার পরে, যে পৃথিবীর প্রতিটা মানুষকে এখন এই যুদ্ধক্ষেত্র থেকে তার দেশের সরকার নিয়ে যাচ্ছে। আর আমার দেশের মানুষ কেমনে পাঠাবে? সরকার খালি পাঠাইতে পারলেই বাঁচে,
পাঠাবে, যাবি, টাকা কামাবি, পাঠাবি, আমি ওই টাকা বাইরে পাঠাবো। এটাই আমাদের দেশের সোনার বীরের জাতি। কারণ আমি আবার একটু বাজেভাবে বললে আপনাদের অনেকের খারাপ লাগে, যে কারণে বললাম না। এই বালের বীরের জাতি 71-এর পর থেকে করে পিছন দিয়ে বাস ঢুকায় তোমাদের বীরের জাতি বানায় রাখছে। এত সুন্দর করে বলতে পারি না, তাই বলতে পারলাম না। যাই হোক, আশা করি এই দেশের মানুষ অন্তত তারা তাদের নিজের স্বার্থটা বুঝবে, কি করলে তাদের এই অধিকারগুলো তারা ফিরে পাবে, তারা তাদের অধিকার এগুলো ফেরত দেবে, সেটা নিয়ে যুদ্ধ করবে। সেটা নিয়ে তারা তাদের প্রতিটা দেশের আলাদা আলাদা সংগঠন থাকতে পারে, যে আমাদের এই সমস্যা একজন, আপনারা সবাই মিলে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন, আপনাদের ফেসবুক পেজ থাকবে এক এক দেশের আলাদা আলাদা, ওই দেশের সবাই ওখানে সবার সমস্যা ওইখানে জানাবেন। সমস্যা জানায় ওইখানে যদি না করে, একসাথে সরকারকে ওইখান থেকে নিয়মিত সংবাদ সম্মেলন করবেন। বাট ওই আওয়ামী লীগ বিএনপি দোচায়ও না, হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি না দোচায়, তোমরা কামলা খাটতে গেছো, আমিও কামলা খাটি, এখানে কামলা খাটতে গেছো, কামলা খাটো, ওইখানে ওই জায়গাটায় এক থাকো, এক থেকে একটা গ্রুপ খুলো, একটা অ্যাসোসিয়েশন খুলো, একটা সংগঠন খোলার পরে ওইখান থেকে নিয়মিত সংবাদ সম্মেলন হবে, সরকারকে বিভিন্ন দাবি দেওয়া হবে যে আমার দেশের মানুষের এই সমস্যা হচ্ছে, এই হচ্ছে। একটা হোয়াটসঅ্যাপের মেসেজের কয়েক লক্ষ মানুষ জেনে যাবে। সবাই নিয়ে এইভাবে গ্রুপ করে করে তারপরে সিটি ওয়াইজ আপনাদের গ্রুপ থাকতে পারে করে, সরকার যদি আপনাদের কথা না শুনে রেমিটেন্স পাঠাবেন না, বলবেন এত মাস আমরা রেমিটেন্স পাঠাবো না। এই যে রিজার্ভ না, প্রতিদিন পত্রিকা খুললে দেখবেন রিজার্ভ 32 বিলিয়ন, আজকে 35 বিলিয়ন হয়ে গেল। তোর বাপের টাকা না, এটা এই কামলাদের টাকা। এই কামলারা বহুত কষ্ট করে, ছোট বাচ্চার সাথে দেখাও হয় না, 5 বছর 10 বছর বয়স হয়ে যায়, বাচ্চার সাথে দেখা হয় না বাবার। এটাই মধ্যপ্রাচ্যের এদের পরিণতি, এটাই মানে বাস্তবতা। তো এই জায়গা থেকে আমরা বের হইতে চাই। যারা আমাদেরকে চাকর বাকর মনে করে তারপরে এই রাজার মতো আমাদের প্রজা বানায় রেখেছেন, তাদের কাছে অনুরোধ থাকবে এই মানুষগুলোর নিয়ে একটু চিন্তা করেন, এবং এই সব সময়ে কিভাবে কি করা যায়। সরকারে যদি ভর্তুকিও দিতে হয়, তাদের পাসপোর্ট থেকে শুরু করে ভিসা পাওয়া, ওই দেশে পাঠানো, ওই দেশের কাজটা ঠিক মতো পাইলো কিনা। আরেক চুরি হইল গিয়া সবচাইতে, এই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আপনার এই যে ট্রেনিংগুলো করানো হয়, এই ট্রেনিং এখানে যদি ভালোভাবে ট্রেনিং সেন্টারগুলো খুলে যদি নাকি তাদেরকে ট্রেন আপ করায় তারপর পাঠানো যাইতো, যে যাচ্ছে তারও লাভ হইতো, আমাদেরও লাভ হইতো। ইন্ডিয়া থেকে একজন মানুষ যেই টাকা কামায়, আমরা 5জন 10জন মিলে ওই টাকা বেতন পাই না। আমি মধ্যপ্রাচ্যের কথা বলছি। তো এটা ঠিক করা যাইতো যদি আমরা ট্রেন আপ করায় মানুষকে পাঠাইতে পারতাম। ওই ট্রেনিংও দুর্নীতি, পাসপোর্টে দুর্নীতি, ওর ভিসায় দুর্নীতি, ওইখানে কাজ যেটাতে নেয় সেটা আরেক কাজে নিয়ে যায়। সব দিক থেকে এই মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব পালন করে না। ওইখানে যে এমবেসি আছে তারাও করে না, ওইখানে এমবেসি কিন্তু কুকুরের মতো ব্যবহার করে। এইভাবেই চলছে। তো সরকারের কাছে অনুরোধ থাকবে, তারেক রহমান, আমি এতক্ষণ যা বললাম কিছু কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে না, উনি মাত্র এসছেন, ওনার কাছে আমাদের দেখার আছে, দেখি 4 মাস 1 বছর দেখি উনি কি করেন। তো তারেক রহমান, আপনার কাছে অনুরোধ থাকবে যে এই মন্ত্রণালয়টা একটু ঠিক করেন। যদি ঠিক করেন, আপনারা যদি নাকি মানুষকে পাসপোর্ট করানো, ভিসা পাওয়ানো, এগুলো যদি মন্ত্রণালয় থেকে সঠিকভাবে করাইতে পারেন, তাহলে আমার মনে হবে। আমি গতকালকে একটা বক্তব্য শুনলাম, ওই যে হুমায়ুন কবির ভাই, উনি সম্ভবত এই বিষয়ক বোধহয় উপদেষ্টা হয়েছেন, প্রতিমন্ত্রী পদমর্যাদায়, না পররাষ্ট্র মন্ত্রণালয়ের বোধহয়। ওনার এক বক্তব্য শুনলাম, উনি বলছেন যে ওনাকে ইফতারের ঠিক 20 মিনিট আগে তারেক রহমান ফোন করেছেন, তাড়াতাড়ি বিমানবন্দরে। কেন এটার জন্য তারেক রহমানকে ফোন করতে হবে কেন? মন্ত্রণালয়ে আপনারা বাল ফালান, আপনাদের কোনো দায়িত্ব নাই? এই মানুষগুলো যে এই মানুষের টাকায় আপনার বেতন হয়, আপনার এটার কোনো দায়িত্ব নাই? এটা পালন করে না তারা অফিসার, বিশাল বড় অফিসার। তো আপনাদের এই সংগঠনগুলো যদি ঠিক রাখেন, আমার মনে হয় এদেরকে এই চাপে রাখা যাবে। আর দেশের ভেতরেও, দেশও যখন যেটা রাজনীতি করবেন না, এই যে কুত্তার মতো যারা আপনাদেরকে কুকুর বিড়াল বানায় রাখে, পূজা বানায় রাজাগিরি করে না, এদের পিছনে এই যে পাশাটা উদাম করে দেওয়া, তারপর নির্বাচনের সময় মারামারি এগুলি করেন, ভাইয়ের হাত শক্ত করেন, এগুলো করেন না, এগুলো করা বন্ধ করতে হবে। আপনারা এগুলো যদি করেন, তাহলে এই আপনাদেরকে এরকম চাকর বাকর কুত্তার মতো আপনাদের সাথে ব্যবহার করবে। আপনি একদম খুব ছোট কাজ করবেন, একদম মানে লেবার হিসাবে কাজ করবেন, কিন্তু আপনার পকেটের টাকা দিয়া আপনি রাজনীতি করবেন। আরেকজনের টাকার দিকে তাকাবেন না, আরেক নেতার পিছনে ঘুরে আরেকজনের কাছ থেকে মারিয়া কেটে খা, এভাবে আপনি জীবনে বড় হইতে পারবেন। আপনার নেতা বড় হবে, আপনি জীবন হইতে পারবেন না। আপনার যেই নেতার জন্য বিশাল আকারে প্রেম প্রীতি দেখান, ওই নেতারে বলেন যে ভাই সামনের বছর আমি কিন্তু ইচ্ছা আছে, সামনের বছর মানে 10 বছর 20 বছর পরে স্যার আমার ইচ্ছা আছে যে আমি এমপি নির্বাচন করব। ওই পরের দিন দেখবেন যে ব্রিজের নিচে আপনার বিচে কাটা লাগ পড়ে আছে। অতএব এদের কাছ থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আপনাকে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে যে আপনার সামাজিক অবস্থান, আপনার রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, এগুলো আপনাকে কে দিতে পারবে, কে
কার মাধ্যমে হবে সেগুলো চিন্তা করে আপনার মানুষের পিছনে দৌড়াইতে হবে। আমি কোনো দলের নাম বললাম না, হতে পারে সেটা বিএনপি, যার পিছনেই হোক সেটা আপনি নিজের প্রশ্ন করবেন, কারা করে, কারা আপনার জন্য কাজ করতে পারে, সেটা চিন্তা করে রাজনীতি করবেন। সব ক্ষেত্রে, একটা ক্ষেত্রে না, প্রতিটা জায়গায়। আপনি সেনাবাহিনীর ওইখানে যদি যান, সেনাবাহিনীর সৈনিকরা সারাদিন কষ্ট করে, সারা বছর তারা পিঠের উপর, তারা আমাদের সেনাবাহিনীর অফিসার দেন সুধীর ভাইদের সব পেট মোটা হয়ে গেছে, সব সালাদের পেট মোটা, এই এদের মতো আপনার পুলিশের মতো অবস্থা হয়ে গেছে। পুলিশ তো মনে করেন যে ওরা চাকরি নাই, ঘুষ খাবো এটা চিন্তা করেই ওরা চাকরিতে যায়। সব না, আবার যেগুলি থানা টানা বিভিন্ন জায়গায় থাকে, ওনাদের মোটামুটি সবারই চিন্তায় থাকে আমি ঘুষ খাবো, ঘুষ খেয়ে তারপরে চাকরিটা যখন যাবে, তারপরে হজ করে তবা করে তারপর ভালো হয়ে যাবো, এত সোজা। সেনাবাহিনীর সৈনিকরা কষ্ট করে, অফিসাররা, ওনারা দেখেন আজকে এই যে ইরানের সাথে যেই যুদ্ধ হচ্ছে, দেখেন ইরান কোথায় আর ইসরায়েল এদিকে আপনার এটা কি যুক্তরাষ্ট্র, এরা দেখেন কত শক্তিশালী, তারপরেও তারা কত বছর আগে থেকে তারা এই মিসাইল টিসাইল এগুলো বানায় রেখে তাতে তারা যুদ্ধ করে যাচ্ছে। মানে ভাই, আমার দেশে আছে কি? আপনার যে প্রধান শত্রু ইন্ডিয়া, এই সেনাবাহিনীর ওটা নিয়ে কোনো টেনশন আছে? ওনারা সিমেন্টের ব্যবসা করে, বাল্বের ব্যবসা করে, তারপরে সড়কের যা মিস্ত্রিগিরি করে, ওই যে ব্রিজ কালভার্ট এগুলো বানায়, ওনারা আটার ব্যবসা করে, এগুলো ব্যবসা করে। এটা কাজ রে তোর, তোর এটা কাজ। তুই দেশ কেমনে, আমার সামনে কি কি সমস্যা আছে, কি কি বিপদ আসতে পারে, ওই জন্য আমার কি মানুষকে ট্রেন আপ করতে হবে, আমার বাংকার বানাইতে হবে, কি করতে হবে, এগুলো নিয়ে চিন্তা করবি? কিচ্ছু নাই। না আমার অস্ত্র আছে, না মিসাইল আছে, না আমার এয়ার ডিফেন্স আছে, কিচ্ছু নাই। ওনারা আটার ব্যবসা, রডের ব্যবসা, সিমেন্টের ব্যবসা এগুলো করে। তো ওনাদের তো কোনো সমস্যা নেই, ওনারা তো খায়া পেট এরকম বানাচ্ছেন। হাসিনা ওদেরকে বলে দিয়ে গেছেন যে ভাত খেতে পারবে, আগে এদেরকে ভাত দিত একবেলা, হাসিনা 3 বেলা ভাতের ব্যবস্থা করে, ভাত খাওয়ায় এই চুদির বাড়িতে সব পেট মোটা করে শালারা সব এখন ঘুষ খাইয়া পুলিশের মতো অবস্থা হয়ে গেছে। তো যাই হোক,